ওই চুম্বক ক্ষেত্রের যে রেখা থাকে এটা অনেক রেখা নর্থ থেকে বের হয় দিয়ে সাউথে ঢুকে। অর্থাৎ কারেন্ট যদি এই বরাবর ফ্লো হয় তাহলে ফ্লাক্স যাবে এই বরাবর, অর্থাৎ এই বরাবর। আচ্ছা, তাহলে এটাকে আমি বলতে পারবো এটা হচ্ছে নর্থ পোল, তখন এই অংশটাকে বলবো সাউথ পোল। আবার এভাবে খেয়াল করে দেখেন, বৃদ্ধাঙ্গুল এদিকে থাকবে, বৃদ্ধাঙ্গুল যেখানে থাকবে সেটা হচ্ছে নর্থ, এটা হয়ে যাবে কি নিউট্রাল, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে রেড। আজকে আমরা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 49 নম্বর ভিডিওতে একটা 3 ফেজ মোটরের যে কোনো দুটো ফেজ এক্সচেঞ্জ করে দিলে কেন ফরওয়ার্ডে বা রিভার্সে ঘুরে সেটা আমরা ডিটেলসে জানবো। এই টপিকটা জানার জন্য আমাদেরকে বেশ কয়েকটা টপিক সম্পর্কে ক্লিয়ারভাবে ধারণা থাকতে হবে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজে যতগুলো ভিডিও ছিল প্রত্যেকটা ভিডিওয়ে এক একটা টপিক ছিল এবং প্রত্যেকটা অনেক গুরুত্বপূর্ণ টপিক ছিল। তবে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের টপিকটা যখন আপনি জানবেন, যখন আপনি ক্লিয়ারভাবে ধারণা পাবেন, তখন আপনি ম্যাগনেটকে জানতে পারবেন। আপনি বুঝতে পারবেন কেন 3 ফেজ মোটরের যে কোনো দুটো ফেজ এক্সচেঞ্জ করে দিলে কেন ফরওয়ার্ডে বা রিভার্সে ঘুরছে, বা 3 ফেজ ওয়েভটা কী বা 3 ফেজ বিষয়টা কী। আমি প্রত্যেকটা টপিকে ডিটেলসে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যালে কোনো কাজ দেখাবো না, আজকে আমি থিওরিটিক্যালি সব কিছু বোঝাবো, কারণ আজকে খুবই জটিল টপিককে আমি খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে শেখানোর চেষ্টা করব। এই যে দেখেন আমার কাছে একটা 3 ফেজ মোটর আছে। এই 3 ফেজ মোটরের 3টা তার থাকে, কিন্তু ভেতরে কয়েল থাকে কয়টা? ভেতরে কয়েল থাকে আমাদের 3টা। তাহলে 3টা কয়েলের কয়টা প্রান্ত থাকে? 6টা প্রান্ত থাকে। আমি এই 3 ফেজ মোটরের স্টার কানেকশানেও ফরওয়ার্ড বা রিভার্সে ঘোরাতে পারি, বা ডেল্টা কানেকশানেও ফরওয়ার্ড বা রিভার্সে ঘোরাতে পারি। এখন চলেন আমরা স্টেপ বাই স্টেপ মানে জানার চেষ্টা করি। প্রথমে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, মানে প্রথমে আমি বলে নিই যে কী কী আমাদেরকে শিখতে হবে। আমাদের রাইট হ্যান্ড একটা রুল আছে, যেটা হচ্ছে ডান হাত দিয়ে মানে ব্যাখ্যা করা হয় যে একটা কয়েলে ভোল্টেজ দিলে কোন দিকে নর্থ পোল বা কোন দিকে সাউথ পোল তৈরি হবে। এটা জানার আগে আপনাকে ম্যাগনেটকে জানতে হবে। ম্যাগনেটকে যখন জানবেন তখন আপনি কয়েলে ভোল্টেজ দিয়ে ম্যাগনেট তৈরি করতে পারবেন। কয়েলে ভোল্টেজ দিয়ে যখন ম্যাগনেট তৈরি করবেন তখন ওই যে নর্থ পোল না সাউথ পোল কোন দিকে তৈরি হবে সেটা তার প্যাচের উপরে ডিপেন্ড করবে বা কারেন্ট ফ্লোর উপর ডিপেন্ড করবে। তারপরে আমরা জানবো স্টার কানেকশানে মোটরটা কীভাবে ফরওয়ার্ডে বা রিভার্সে ঘুরছে। আবার আমরা এটাও জানবো ডেল্টা কানেকশানে ফরওয়ার্ড বা রিভার্সে কীভাবে ঘুরছে। আজকে যেটা আমি আঁকাবো, আমি আর্টিস্ট না, আমি আঁকাতেও ভালো পারি না, আমি বোঝানোর স্বার্থে যতটুকু ভালোভাবে আঁকানো সম্ভব আমি ঠিক ততটুকু আঁকিয়ে আপনাদেরকে দেখাবো। আপনি জাস্ট আমার বাংলা ভাষাটা যদি বুঝতে পারেন, আমার বাংলা কথাটা যদি আপনার মানে কান পর্যন্ত যায়, তাহলে আশা করি আমি যেটা দেখাবো সেটা আপনি বুঝতে পারবেন। আপনি যে লেভেলের স্টুডেন্ট হন না কেন বা যে লেভেলের মানুষ হন না কেন, আপনার যদি সায়েন্সের কোনো জ্ঞান না থাকে তবুও আপনি বুঝতে পারবেন, কারণ আমি এই সিরিজটা সেভাবে আমি গড়ে তুলছি। আচ্ছা, আমরা চুম্বক তো চিনি, চুম্বকের ইংলিশ কথা হচ্ছে ম্যাগনেট। তো ম্যাগনেট আমি বলে ব্যাখ্যা করব। আমরা ছোটোবেলায় দেখেছি যে ধরেন আমার কাছে দুইটা ম্যাগনেট আছে, এটা একটা ম্যাগনেট, এটা একটা ম্যাগনেট। আমরা আকর্ষণও করাতে পারি, বিকর্ষণও করাতে পারি। অর্থাৎ ম্যাগনেটকে যখন আমরা পাশাপাশি রাখি হয় আকর্ষণ করে না হয় বিকর্ষণ করে। তো এখন আমি প্রথমে একটা ম্যাগনেট আঁকানোর চেষ্টা করি। এটা ধরেন আমার একটা ম্যাগনেট। এই ম্যাগনেটের যে আকর্ষণ বা বিকর্ষণ এটা হওয়ার কারণ হচ্ছে ম্যাগনেটের দুইটা প্রান্ত থাকে। একটাকে এস দ্বারা প্রকাশ করা হয় এক প্রান্তকে, একটাকে এন দ্বারা, অর্থাৎ এস এ সাউথ, এন এ নর্থ, অর্থাৎ দুইটি মেরু আছে। তাহলে আমি কিভাবে বুঝবো ম্যাগনেটটা আকর্ষণ করবে কোন দিকে বিকর্ষণ করবে? এই যে পাশে আমি একটা ম্যাগনেট রাখলাম, হ্যাঁ, এখন আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে সাউথ। অর্থাৎ মনে রাখবেন সমধর্মী পোলকে বিকর্ষণ করে, আর সমধর্মী যদি পোল না হয় তাহলে আকর্ষণ করবে। পোল কি? প্রত্যেকটা প্রান্তে এক একটা পোল। অর্থাৎ এই অংশটা নর্থ, এটা নর্থ পোল, এটা নর্থ, এটা নর্থ পোল। অর্থাৎ এটা একটা ম্যাগনেট, এটা একটা ম্যাগনেট। তো এই ম্যাগনেটটা দেখেন এখানে এপাশে নর্থ আছে, এটার এই ম্যাগনেটের এপাশে নর্থ আছে, তাহলে দুইজনকে বিকর্ষণ করবে, অর্থাৎ ঠেলবে, দুইজনকে বিকর্ষণ করবে। এখন আমি যদি আরও একটা ম্যাগনেট আঁকাই, এটা একটা ম্যাগনেট আঁকালাম, এটা আমি সাউথ, এটা নর্থ দিলাম, আবার এখানে আমি
সাউথ দিলাম আর এ পাশে নর্থ দিলাম, তাহলে দেখেন এই দুইটা আকর্ষণ করবে, এটা এভাবে আকর্ষণ করবে, এটা এভাবে আকর্ষণ করবে, দুইটাই দুজনকে টানবে আর কি। তাহলে এটা কি ঠেলবে আর এটা টানবে। তাহলে এই বিষয়টা কি কেন হচ্ছে সেটা তো একটা জানার বিষয়। আচ্ছা, আপনি যদি একটা ম্যাগনেটকে দেখেন সবসময় মনে রাখবেন নর্থ আর যদি সাউথ পোল হয় দুইটা প্রান্ত, তাহলে নর্থ থেকে সাউথের দিকে ওয়েভটা ঘুরপাক খায়, অর্থাৎ নর্থ থেকে বের হয়, মানে এই যে এটা বের হয় এইভাবে ওয়েভগুলা সাউথের দিকে যায়, অর্থাৎ নর্থ থেকে সবসময় সাউথের দিকে যায়। অর্থাৎ ম্যাগনেটের চারপাশে আমরা দেখতে পাই না, এটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক মানে ওই চুম্বক ক্ষেত্রের যে রেখা থাকে, এটা অনেক রেখা নর্থ থেকে বের হয় দিয়ে সাউথে ঢুকে, অর্থাৎ নর্থ থেকে বের হয় সাউথে ঢুকে, এরকম যে নর্থ থেকে সবগুলো কিন্তু নর্থ থেকে বের হচ্ছে, সবগুলো দেখেন আরও নর্থ থেকে বের হচ্ছে এরকম। এটা আপনি মাথার মধ্যে গেঁথে নেন যে নর্থ থেকে সবসময় সাউথের দিকে যায়, এটা অনবরত ঘুরতে থাকে, চুম্বকের আশপাশে অনবরত ঘুরতে থাকে, সেটা আমরা খালি চোখে দেখতে পাই না। বিধায় এই যে ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বকের যে ধর্মটা থাকে ওই ধর্মের এই মানে কারণেই বিকর্ষণ করে আর কি, যে এই ওয়েভগুলো থাকে যদি মানে সমধর্মী হয় এক পাশে সেক্ষেত্রে বিকর্ষণ করে। এটা তো আপনি বুঝতে পারলেন যে নর্থ থেকে সাউথের দিকে সবসময় ঘুরে রেখা। আর আরেকটা পয়েন্ট হচ্ছে নর্থকে আকর্ষণ মানে বিকর্ষণ করবে, নর্থ সাউথকে আকর্ষণ করবে। আবার সাউথ যদি আমার এক পাশে থাকে, অর্থাৎ আমি আবার দুইটা ম্যাগনেট আঁকালাম, এ পাশে সাউথ এ পাশে নর্থ, আবার এ পাশে সাউথ এ পাশে নর্থ, অর্থাৎ দেখেন এই দুইটা প্রান্ত সমধর্মী হয়ে গেছে, সেজন্য দুইজনকে বিকর্ষণ করবে, অর্থাৎ ঠেলে দিবে, আর শুধুমাত্র এটা আকর্ষণ করবে। ক্লিয়ার? আচ্ছা, এই ম্যাগনেটকে যদি আমি বোঝাতে পারি তাহলে আমি এখন পরের স্টেপে যাব। আশা করি আমার তিনটা টপিক আপনি বুঝতে পেরেছেন। একটা হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে রেখা সবসময় যায়, বলরেখা বা ম্যাগনেটিক ফিল্ড। তারপর নর্থকে বিকর্ষণ করবে, নর্থ সাউথকে আকর্ষণ করবে, সাউথকে বিকর্ষণ করবে। আচ্ছা, এখন হচ্ছে আমি পরবর্তী টপিকে যাব। আচ্ছা, এখনই আমাদের মানে জানাটা শুরু হবে ডিপভাবে। ম্যাগনেটকে আরও অনেকভাবে ব্যাখ্যা করা যেত, তবে সময় স্বল্পতার কারণে আমি অত ডিপে এখন যাব না, যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু ব্যাখ্যা করব। যদি আপনার আরও কিছু জানার থাকে কমেন্ট করবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আচ্ছা, এখন দেখেন আমার কাছে যদি এটা একটা কোর থাকে, কোর মানে কোনো একটা লোহা বা স্টিলের পাত বা যে কোনো একটা মানে মেটেল ধরে নিলাম। এখন দেখেন আমি এটাতে পেঁচাবো, কোনো একটা তামা বা অ্যালুমিনিয়াম পেঁচাবো। আচ্ছা, যখন পেঁচাবো অবশ্যই মনে রাখতে হবে যেটা পেঁচাবো আমি সেটা গায়ে কোনো একটা প্রলেপ থাকতে হবে যেন এই লোহার কারণে শর্ট না হয়ে যায়। অর্থাৎ আমি ধরেন এটা একটা তামা, এই তামার গায়ে হালকা কোনো কিছুর প্রলেপ থাকতে হবে যেন আমি যার উপরে পেঁচাবো সেটার মাধ্যমে শর্ট না হয়ে যায়, এটা আমাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমরা দেখব যখন কোনো ফ্যানের কয়েল বাঁধে বা কোনো কয়েল বাঁধে, সেই কয়েলের যে তারগুলো থাকে সেগুলো মানে ওই মোটরের কয়েলগুলো যেগুলো থাকে সেগুলো তারের উপরে একটা আবরণ দেওয়া থাকে, সেই আবরণের কারণে যে যার উপরে পেঁচানো থাকে সেটা শর্ট হয় না। বা ট্রান্সফরমারের ক্ষেত্রে এটা খেয়াল করে দেখবেন, ট্রান্সফরমার কোরগুলো যেটা দিয়ে পেঁচানো থাকে সেই তারগুলার গায়ে হালকা করে কিছু একটা প্রলেপ লাগানো থাকে। যখন আপনি ওই কয়েলে কোনো তার সংযোগ করবেন তখন হালকা কোনো অ্যান্টিকাটার দিয়ে বা সিরিজ কাগজ দিয়ে ঘষে তারপরে আবরণটা তুলে নিয়ে আপনাকে সোল্ডারিং করতে হয়, এই আর কি। আচ্ছা, এখন আমি পেঁচাই এটা ধরেন আমার যেটা পেঁচাছি এটা হচ্ছে আমার কপারের তার বা তামা। এই প্যাচটা খেয়াল করে দেখবেন। হ্যাঁ, এখন এই জায়গাতে মনে রাখবেন কোনো মানে এটা হচ্ছে রাইট হ্যান্ড রুলস অনুসারে আমি যদি আমার হাত আঁকাই, অর্থাৎ এরকম করে যদি আমি আমার হাত আঁকাই, দেখেন আমি একটু আমার হাত আঁকানোর চেষ্টা করি।
এটাকে বলা হয় রাইট হ্যান্ড রুল। অর্থাৎ মনে রাখবেন, কারেন্ট যদি এ বরাবর ফ্লো হয়, অর্থাৎ কারেন্ট যদি এই বরাবর ফ্লো হয়, তাহলে ফ্লাক্স যাবে এ বরাবর, অর্থাৎ এই বরাবর। মনে থাকবে? তাহলে আমরা জানি নর্থ থেকে সাউথের দিকে সবসময় ম্যাগনেটিক ফিল্ড যায় বা ফ্লাক্সটা যায় আর কি। আচ্ছা, তাহলে এটাকে আমি বলতে পারবো এটা হচ্ছে নর্থ পোল, তখন এই অংশটাকে বলবো সাউথ পোল। ঠিক আছে? এটা ব্যাখ্যা করা সহজ বিষয়, আমি একটু মানে দেখাই। এটা ধরেন একটা তার, এই তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় এভাবে যদি কারেন্ট যায়, তাহলে আমি যদি এভাবে হাতটা রাখি, ডান হাত যদি এভাবে রাখি, তাহলে দেখেন আমার এই আঙ্গুল বরাবর আমি দেখতে পাচ্ছি যে কারেন্ট যাচ্ছে। অর্থাৎ আঙ্গুল বরাবর যদি কারেন্ট যায়, অর্থাৎ এই 4টা আঙ্গুল বরাবর যদি কারেন্ট যায়, তাহলে আমার এই দিকে হবে নর্থ, এদিকে হবে সাউথ। অর্থাৎ এটা হবে নর্থ, এটা হবে সাউথ। এটা জাস্ট আমি আপনাকে একটা তার দিয়ে ব্যাখ্যা করলাম। একটা তার দিয়ে ব্যাখ্যা করলে হবে না, এখানে আমার বেশ কয়েকটা তার লাগবে, কারণ অনেকগুলো ওয়েভ একত্রিত হয়ে বা অনেকগুলো ম্যাগনেটিক ফিল্ডের যে রেখাগুলো একত্রিত হয়ে একটা শক্তপোক্ত ম্যাগনেটে পরিণত করে। আচ্ছা, তাহলে আমি এই জিনিসটা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করি। ধরেন আপনি কারেন্ট এই সোজা পাঠাবেন, এই সোজা যদি পাঠান, তাহলে কারেন্ট এই যে তল দিয়ে তো পেঁচানো আছে, এপার দিয়ে গিয়ে কারেন্ট এপার দিয়ে আসবে, এপার দিয়ে আসবে, ঘুরে এপার দিয়ে আসবে, 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 দিয়ে এখানে চলে যাবে। অর্থাৎ দেখেন, এই জিনিসটা যখন আপনি খেয়াল করবেন, এই যে দণ্ডটা ভিতরে ছিল, সেটার কোনটা সাউথ পোল কোনটা নর্থ পোল আপনি বুঝতে পারবেন। আমি যদি আমার হাত দেখেন, আমার কারেন্ট কোন দিকে যাচ্ছে, এই যে এই নিচের দিকে যাচ্ছে না। আমি কি বললাম, কারেন্ট যদি আমার এই যে এই আঙ্গুল বরাবর যায়, তাহলে এটা হবে নর্থ পোল, এদিক দিয়ে মানে রেডিয়েশন বের হবে, তাহলে এটা হবে নর্থ, আর এই দিকে হবে সাউথ। তাহলে আমি দেখি যে এইভাবে রাখলাম, এভাবে যদি রাখি, তাহলে দেখেন কারেন্ট এপার দিয়ে যাচ্ছে, তাহলে এপার দিয়ে ফ্লাক্স বের হবে বুড়ে আঙ্গুল দিয়ে। তাহলে কোন পার দিয়ে ফ্লাক্স সবসময় বের হয়? নর্থ দিয়ে। তাহলে আমার মানে ভিতরে যে কোডটা আছে, সে কোডের এটা নর্থ পোল, এটা সাউথ পোল। অর্থাৎ আপনি যদি কোনোভাবে এখানে ডিসি ভোল্টেজ দেন, পজিটিভ এখানে দিলাম, এখানে নেগেটিভ দিলাম, তাহলে কারেন্টটা এভাবে পজিটিভ থেকে গেল, এভাবে গেল, যে এভাবে নেগেটিভে ফিরে আসবে, তাই কিনা? ফিরে আসার সময় এই যে ভেতরে যে দণ্ডটা ছিল, সেটা নর্থ পোল এবং সাউথ পোলে পরিণত হবে। অর্থাৎ এটা এখন একটা চুম্বকের মতো আচরণ করবে। এই সংস্পর্শে যদি কোনো চুম্বক রাখেন, সেটা হয় আকর্ষণ করবে, হয় বিকর্ষণ করবে, চুম্বকের কোন প্রান্ত রাখছেন তার উপরে নির্ভর করে। ক্লিয়ার? এতটুকু যদি আপনার ক্লিয়ার হয়ে থাকে, আমি পরবর্তী স্টেপে যেতে পারি। এটা আশা করি কঠিন হবে না, কারণ আমি প্যাচ দিয়ে বুঝাই দিলাম। সবসময় মনে রাখবেন, এই যে এই 1 2 3 4 এই 4টা আঙ্গুল বরাবর এইভাবে বরাবর যদি নিচের দিকে নেমে যায়, মানে কোনো কারেন্ট, তাহলে এই বরাবর নর্থ হবে, আর অপোজিট বরাবর সাউথ হবে। অর্থাৎ এই বৃদ্ধাঙ্গুলের অপোজিট হবে সাউথ। এখন আমি দেখেন পরবর্তী স্টেপটা ব্যাখ্যা করব, অর্থাৎ কয় রকম সিচুয়েশন হতে পারে সেটা আমি দেখাবো। আজকের ভিডিওটা আমি জানি প্রচণ্ড লম্বা হবে, কারণ আজকে বেশ কয়েকটা টপিক আমাকে একসাথে ব্যাখ্যা করতে হচ্ছে, এবং প্রত্যেকটা টপিকে রিসার্চ করে বের করা, এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের প্রয়োজন আছে, যদি ডিপে যেতে চান আপনার প্রয়োজন আছে। আচ্ছা, আমি ধরেন এটা একটা দণ্ড আঁকালাম, আচ্ছা এপাশে আরেকটা দণ্ড আঁকালাম, দণ্ড বলতে গেলে এটা কোর। আবার এটা একটা আঁকালাম, এটা একটা আঁকালাম, আবার এটা একটা আঁকালাম, এটা একটা আঁকালাম। এবার প্যাচগুলো অবশ্যই খেয়াল করবেন। এখন আমরা প্যাচগুলো উল্টাপাল্টা করে ফেলি। আমরা দেখেন কোনো নাম লিখি, ধরেন আমার নাম নওয়াজ শরীফ, শরীফের ক্ষেত্রে এস লিখি, এস এরকম দেখতে, কিন্তু আমি যদি উল্টা করে এস আঁকাই, তাহলে এরকম। অর্থাৎ দেখেন, একটা হচ্ছে অপোজিট, একটা হচ্ছে সোজা, মানে একটা হচ্ছে সোজা, একটা হচ্ছে উল্টা। অর্থাৎ এরকম প্যাচও উল্টা হয়, মানে আমি বোঝানোর স্বার্থে এই দুটাকে মানে পাশে রাখলাম। এখন ধরেন আমি উল্টা এস দিয়ে প্যাচ দিব, অর্থাৎ এরকম, অর্থাৎ প্যাচটা উল্টা। আচ্ছা,
অর্থাৎ এটা যা করলাম এখানে তাই করব, অর্থাৎ এটা উল্টা এস। আচ্ছা, এখন ধরে নিলাম আমি এখানে শর্ট করে দিলাম, ঠিক আছে, এটা তার দিয়ে শর্ট করে দিলাম, লাগিয়ে দিলাম। আচ্ছা, এটা হলো উল্টা এস। এবার আমি সোজা এস আঁকাই। সোজা এসটা কেমন, এরকম, তাই তো? আচ্ছা, এরকম যদি হয় সেক্ষেত্রে আমি খুব সুন্দর আঁকাতে পারি না, এটা আমি আগেই বলে দিয়েছি। আমি বোঝানোর স্বার্থে আমি আঁকানোর চেষ্টা করি, আমি পারি না আর কি। দেখেন এত খারাপ আঁকানো হয়তো বা অন্য দ্বিতীয় মানুষ আঁকাবে না। আচ্ছা, এটা আমার সোজা এস। সোজা এস কেন বলছি, যে প্যাচটা এস এর মতো আর কি, দেখেন। আচ্ছা, এটা আমি শর্ট করে দিলাম। এখন এটা এটা কি আমার উল্টা এস, এটা উল্টা এস, এটা সোজা এস, এটা সোজা এসের মতো প্যাচ। এখন আমি আঁকাবো একটা সোজা একটা উল্টা। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এরকম করে আঁকাচ্ছি, অর্থাৎ এদের খেয়াল করে দেখবেন, মানে এটা হচ্ছে উল্টা এস। এবার আমি সোজা এস আঁকাবো এ পাশে, দিয়ে শর্ট করে দিলাম। এখন দেখেন, খেয়াল করে দেখেন, আমি কি বললাম, যে কারেন্ট ধরেন আমি সবগুলার এই প্রান্ত দিয়ে আমি ফ্লো করা শুরু করব ধরেন, অর্থাৎ এখান দিয়ে আমি কারেন্ট দিব, এখান দিয়ে কারেন্ট দিব, এখান দিয়ে কারেন্ট দেবো। এখন এই কয়েলগুলোর মধ্যে দিয়ে প্যাচের উপর ডিপেন্ড করে কোনটা সাউথ পোল হয় কোনটা নর্থ পোল হয় সেটা আমরা খেয়াল করে দেখব, এবং কে কাকে আকর্ষণ করে কে কাকে বিকর্ষণ করে সেটা আমরা খেয়াল করে দেখব। আচ্ছা, কারেন্ট যদি এপার দিয়ে যায়, যে তল দিয়ে গেল, তল দিয়ে গিয়ে এপার দিয়ে আসলো, এপার দিয়ে আসলো, এপার দিয়ে আসলো, এপার দিয়ে, এপার দিয়ে, এপার দিয়ে, দিয়ে আবার এপার দিয়ে যাওয়া শুরু করলো, এপার দিয়ে গেল, দিয়ে আবার নিচের দিকে আসলো, নিচের দিকে আসলো, নিচের দিকে, এভাবে কারেন্ট আসছে দিয়ে এপার দিয়ে বের হয়ে চলে গেল। আচ্ছা, এটা যদি আমরা এখন খেয়াল করে দেখি, দেখেন আমার হাতটা খেয়াল করে দেখেন, আমি এই যে কি বললাম, আমার এই বরাবর নিচ দিকে, একটু খেয়াল করে দেখেন, এই যে আমার এই বরাবর নিচ দিকে যদি কারেন্ট যায় তাহলে ফ্লাক্স যাবে কি বৃদ্ধাঙ্গুলের দিকে, তাহলে আমার নর্থ হবে এটা, যে এটা আমার নর্থ। এটা যদি নর্থ হয় তাহলে এটা কি হবে, সাউথ। এখন আমি এটার ক্ষেত্রেও তাই দেখব, এই যে দেখেন আমি নিচের দিকে রাখলাম, নিচের দিকে যদি এভাবে রাখি তাহলে এটা কি হবে, নর্থ, নর্থ, এটা হবে কি সাউথ। আচ্ছা, এখন এখানে নর্থ আছে এখানে সাউথ আছে, দুই দণ্ডকে টানার চেষ্টা করবে, অর্থাৎ এপাশে নর্থ তৈরি হয়ে গেছে, এপাশে সাউথ, অর্থাৎ আমি কারেন্ট ফ্লো করার মাধ্যমে, ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট তৈরি করার মাধ্যমে আমি এখানে একজন আরেকজনকে আকর্ষণ করাতে পারছি। এখন পরবর্তীটা দেখি, এপার দিয়ে যদি কারেন্ট যায় তাহলে দেখেন এপার দিয়ে কারেন্ট উঠবে, অর্থাৎ এটা ছিল কি উল্টা এস। এবার সোজা এসের ক্ষেত্রে এপার দিয়ে কারেন্ট গেল, এপার দিয়ে কারেন্ট গেল, এপার দিয়ে কারেন্ট, এপার দিয়ে এপার দিয়ে গেল, এপার দিয়ে গেল, এপার দিয়ে যদি যাই এপার দিয়ে কারেন্ট যাবে, মানে উপরের দিকে উঠবে, নিচের দিকে নেমে আবার এপার দিয়ে যাবে। খালি প্যাচগুলো খেয়াল করে দেখবেন, দিয়ে এপার দিয়ে বের হয়ে গেল। এখন এটা যদি আমরা খেয়াল করে দেখি, দেখেন আমার এই বরাবর কারেন্ট যাচ্ছে, তাহলে এটা কি নর্থ পোল, এটা আমার নর্থ, এটা আমার সাউথ। আবার এভাবে খেয়াল করে দেখি, তাহলে এটা কি হবে, নর্থ, এটা হবে কি সাউথ। ক্লিয়ার? আচ্ছা, এবার পরবর্তীটা দেখি, আমার এপার দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়
তাহলে এপার দিয়ে কারেন্ট যাবে, এপার দিয়ে কারেন্ট যাবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, এটা এপার দিয়ে যাবে, এপার দিয়ে, এপার দিয়ে, এপার দিয়ে। এটা কি ছিল? উল্টা আইস। উল্টা আইসের ক্ষেত্রে আমি দেখি, খেয়াল করে দেখি, মানে আগে আমি মানে কারেন্টটা নিয়ে যাই আর কি, এপার দিয়ে যাবে, যাওয়ার পর এপার দিয়ে যাবে, দিয়ে এখানে আবার উঠবে। এখানে যেহেতু সোজা এস, মানে সোজা এসের মতো প্যাচ দিয়ে এপার দিয়ে বের হয়ে যাবে। এখন দেখি আমরা এভাবে যদি আমি রাখি, যে এইভাবে, তাহলে দেখেন বৃদ্ধাঙ্গুল এদিকে থাকবে, এদিকে নর্থ, এদিকে সাউথ। আবার এভাবে খেয়াল করে দেখেন, বৃদ্ধাঙ্গুল এদিকে থাকবে, বৃদ্ধাঙ্গুল যেখানে থাকবে সেটা হচ্ছে নর্থ, আর এপার দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এটা আমার সাউথ। তাহলে দেখেন তো এখানে কি হলো, এখানে এনএস, এটা কি আকর্ষণ, এটা হচ্ছে আকর্ষণ। আকর্ষণ বানানটা যে কি ছিল, আকর্ষণ বানানটা হয় দন্তন্য না হয় মূর্ধন্য, আমার মনে নাই, আমি মূর্ধন্য দিচ্ছি আর কি, আকর্ষণ। আর এসএন, এটা আকর্ষণ। আমার মানে বাংলা বানানের থেকে ইংলিশ বানানটাই বেশি সময় স্টেবল থাকে, মানে ঠিক থাকে আর কি। আর এটা কি হবে? বিকর্ষণ। একটু বানানটা দেখে নেবেন আর কি, আর যদি বানানটা ঠিক থাকে কমেন্ট করে জানাবেন যে বানানটা ঠিক ছিল। এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনি ম্যাগনেট সম্পর্কে অলরেডি অনেক কিছু জেনে ফেলেছেন। কিভাবে ভোল্টেজ দিলে কোন কয়েল, মানে কিভাবে থাকলে ম্যাগনেটটা কিভাবে জেনারেট হবে, কোন দিকে নর্থ পোল তৈরি হবে, কোন দিকে সাউথ পোল তৈরি হবে, এটা অনেক ডিপ একটা ব্যাখ্যা ছিল। এটা যদি আপনার মাথার মধ্যে ঢুকে থাকে তাহলে সামনে আপনি আর কোথাও আটকাবেন না, সামনের বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে, একেবারে ক্লিয়ার। এটা এই টপিকটার উপরে বেচ করে আমরা সামনে ফরওয়ার্ড এবং রিভার্স, স্টার কানেকশানে বা ডেল্টা কানেকশানে দুটাতে ব্যাখ্যা করব। আচ্ছা, এখন ধরে নিচ্ছি আপনার এই টপিকটা সম্পূর্ণ ক্লিয়ার। এখন আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে থ্রি ফেজের ওয়েভ। আচ্ছা, একটা কথা বলে নিই, একজন কমেন্ট করেছিল, সেটা হচ্ছে ফেজ এবং নিউট্রাল অনেক ক্ষেত্রে বলা হয়, অনেক ক্ষেত্রে লাইন এবং নিউট্রাল বলা হয়। অর্থাৎ লাইন নিউট্রাল বা ফেজ নিউট্রাল বলার কারণটা কি? আচ্ছা, আপনার যদি মনে করেন যে পোলের লাইন, একটা আছে রেড, একটা আছে ইয়েলো, আমি এটা এর আগেও ব্যাখ্যা করেছি, তবুও মানুষ সিরিয়ালে দেখে না বিধায় এই কোশ্চেনগুলো করে। রেড, ইয়েলো, ব্লু, অর্থাৎ আমি তিনটা তার আছে, তাই তো? এই যে একটা, দুইটা, এবার তিনটা। এখন আরেকটা থাকে, সেটা হচ্ছে নিউট্রাল। এটা হচ্ছে নিউট্রাল। যেভাবে থাকুক, আপনি যদি যে কোনো দুটো ফেজের মাঝখান থেকে ভোল্টেজ নেন, আপনার লাইন যদি 440 হয়, আপনি দুই ফেজের ভোল্টেজ 440 পাবেন। এখন আপনি যদি মনে করেন যে না, আপনি একটা ফেজ নেবেন আর একটা নিউট্রাল নেবেন, সেক্ষেত্রে ফেজ, যে কোনো একটা ফেজ এবং একটা নিউট্রালের মাঝখান থেকে যদি আপনি ভোল্টেজ নেন, সেক্ষেত্রে আপনি 220 ভোল্টেজ পাবেন। সিঙ্গেল ফেজ যখন হবে, অর্থাৎ আপনি যখন নিউট্রালকে কমন ধরবেন, তখন সেটা হয়ে যাবে ফেজ এবং নিউট্রাল। আপনি যদি দুইটা ফেজ নেন, সেখানে হয়ে যাবে লাইন 1, লাইন 2, লাইন 3। এখন আমি একটু উদাহরণ দিই। আচ্ছা, এইখান থেকে যদি আমি ভোল্টেজ নিই, খেয়াল করে দেখবেন, এখান থেকে নিলাম, দিয়ে এখান থেকে নিলাম, তাহলে এটাকে আমরা বলবো ফেজ আর এটাকে আমরা বলবো নিউট্রাল। ভোল্টেজ পাবো কত? যদি 440 থ্রি ফেজ হয়ে থাকে, তাহলে আমরা এখানে পাবো 220 ভোল্ট এসি, কারণ ফেজ এবং নিউট্রাল আছে। এখন আমি আরেকটা এক্সাম্পল দেখাই। ধরেন আপনি এখান থেকে ফেজ নেবেন, এখান থেকে ফেজ নেবেন, মানে একটা ফেজ থেকে নেবেন, আর এখান থেকে একটা নেবেন, দিয়ে ভোল্টেজটা কোথাও কাজে লাগাবেন, অর্থাৎ এখান থেকে আপনি কাজে লাগাবেন। সেক্ষেত্রে আমার হয়ে যাবে এটা কি, এটা হয়ে যাবে L1, এটা হয়ে যাবে L2, এবং এটার ভোল্টেজ কত হবে? 440 ভোল্টেজ, 440 ভোল্ট এসি। আবার আমি মনে করেন এই যে এখান থেকে ভোল্টেজ নিব, অর্থাৎ এটা ওভারটেক করলাম, করে এখানে, তাহলে এটা হবে লাইন 1, মানে যেহেতু আমি এবার থেকে ফেজ নিব,
তাহলে এটা হবে লাইন, এটা হচ্ছে ধরেন এটা L1 L2 L3, তাহলে সেক্ষেত্রে লাইন 1 আর এটা কি হয়ে যাবে L3। ক্লিয়ার? তাহলে আমি এখানে কত ভোল্টেজ পাবো 440 ভোল্ট এসি। এখন লালের সাথে সবুজ নিলাম, নীলের সাথে লাল নিলাম, এখন সবুজের সাথে আমি নিয়ে দেখি। আচ্ছা, এখন আমি সবুজের সাথে নিই, অর্থাৎ আমি ধরেন এখান থেকে ভোল্টেজ নিব, তাহলে এটা আমার কি L2, এটা আমার L3, সেক্ষেত্রে আমার ভোল্টেজটা কত হবে 440 ভোল্ট এসি, 440 ভোল্ট এসি। কিন্তু নিউট্রালের সাপেক্ষে আপনি যাই ভোল্টেজ নেন না কেন সবগুলা ফেজ এবং নিউট্রাল হবে, অর্থাৎ ফেজ মানে যেটা হচ্ছে আমি ফেজ নেব সেটা শুধু ফেজই থাকবে। যেমন আমি আরেকটু নিচের দিকে টানি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এর থেকে ক্লিয়ারভাবে বোঝানো যায় কিনা আমার জানা নাই, আমি যতটুকু পারি আমি আমার বেস্টটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আমি নিউট্রালের সাপেক্ষে প্রথম যে লাইন L1 নিলাম সেটা নিলে আমার একটা ফেজ উল্লেখ হচ্ছে, একটা নিউট্রাল, সেটা 220 ভোল্ট। এখন যদি আমি লালের সাপেক্ষে না নিয়ে এই সবুজের সাপেক্ষে নিই তাহলে কি হবে দেখেন। আচ্ছা, আমি নিউট্রালটা এই পাশে রাখি, আচ্ছা নিউট্রালটা এই পাশে না এই পাশে রাখি, নিউট্রাল রাখলাম, তাহলে এটা হয়ে যাবে কি নিউট্রাল। আর আমি সবুজের সাপেক্ষে নিচ্ছি, এটা হয়ে যাবে ফেজ। ক্লিয়ার? এবং এখানে আমরা কত ভোল্টেজ পাবো 220 ভোল্ট এসি। এখন আবার দেখেন আমার এই যে কালোটা ওভারটেক করলাম, যে আমি এখান থেকে ভোল্টেজটা দেখব, তাহলে এটা হয়ে যাবে কি নিউট্রাল। এখন এটা হয়ে যাবে ফেজ। এখানে আমি কত ভোল্টেজ পাবো 220 ভোল্ট এসি। এই চার্টটা যদি আপনি দেখেন তাহলে আপনার কোথাও ভুল হবে না। কোন তারের সঙ্গে কোন তার নিলে কত ভোল্টেজ হবে 440 লাইনে আমি খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, এবার আমরা পরবর্তী ধাপে যেতে পারি। এখন আমরা যেহেতু 3 ফেজের ওয়েভ আঁকাবো, ওয়েভ সম্পর্কে জানবো, তাহলে 3টা ফেজ অবশ্যই থাকতে হবে। সাইডে আমি 3টা ফেজ রাখছি, একটা হচ্ছে রেড, আমি এটা ধরে নিচ্ছি ইয়েলো, যেটাকে আমরা বলি সবুজ দিয়ে আঁকাচ্ছি ইয়েলো, আর একটা ব্লু, এটাকে আমরা বি দ্বারা নোট করছি। এখন আমি একটা ওয়েভ আঁকাবো। আচ্ছা, আমরা যদি ওয়েভ আঁকাই সেক্ষেত্রে একটু মানে সুন্দরভাবে একটু আঁকানোর চেষ্টা করি যতটুকু পারা যায় আর কি। আচ্ছা, আমি জাস্ট খণ্ড করে নিলাম আমার বোঝার সুবিধার্থে। আচ্ছা, আমি আঁকানোটাও দেখিয়ে দিই। আমি প্রথমে একটা ওয়েভ আঁকাই, মানে প্রথমে ওয়েভ আঁকানোর পরে আমি ব্যাখ্যাটা করার চেষ্টা করব। আচ্ছা, 3 ফেজে তিনটা ওয়েভ থাকে, যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে একটা ওয়েভ থাকে। খেয়াল করে দেখবেন, আমি প্রথমে একটা ওয়েভ আঁকিয়ে নিব। আচ্ছা, একটা ওয়েভ আমি আঁকালাম। আমি এটা কিন্তু একটা ফুল ওয়েভ, আমি আরেকটা হাফ ওয়েভ এক্সটেনশন করে নিচ্ছি, তাহলে আমার 3 ফেজ বোঝাতে সুবিধা হবে। এই যে আমি হাফ ওয়েভ, প্রত্যেকটা হাফ ওয়েভকে 2 ভাগে ভাগ করব আমার আইডিয়া মতো, যেন আমি আঁকাতে পারি। এটা আঁকাতেই মানুষের অনেক চিন্তা করতে হয়, জাস্ট আঁকানোটা ফলো করেন, আপনার সারাটা জীবন লাগতে পারে। খেয়াল করে দেখেন, আমি
সমান দুইটা ভাগে ভাগ, মানে দুইটা ডট দিয়ে তিনটা ভাগে ভাগ করব। এটার মতো ঠিক একইভাবে আমি ভাগ করে নেব। এই যে আমরা সুন্দরভাবে ভাগ করে নিলাম। এখন দেখেন আমার প্রত্যেকটা হাফ ওয়েভে, এটা হাফ ওয়েভ, এটা হাফ ওয়েভ, এটা হাফ ওয়েভ, প্রত্যেকটা হাফ ওয়েভে যে দুইটা ডট আছে তার দ্বিতীয় ডট থেকে আমি শুরু করব। অর্থাৎ প্রত্যেকটা হাফ ওয়েভে দেখেন দুইটা ডট আছে, তাই কি না? আচ্ছা, এটা আমার একটা ফেজের জন্য, অর্থাৎ এটা লালের জন্য, ধরে নিলাম লালের জন্য ওয়েভ। এখন আমি যেটা আঁকাবো সবুজের জন্য, তাহলে আমি যেটা করব, প্রথম ডটটা না দ্বিতীয় ডট থেকে আমি শুরু করব এবং মাঝখানে দুইটা ডট যেন থাকে, অর্থাৎ এই একটা দুইটা থাকবে, অর্থাৎ এই বিন্দু একটা এই বিন্দু একটা। তাহলে আমি এটা এই পর্যন্ত নিয়ে যাব। খেয়াল করে দেখেন, আমার প্রত্যেকটা হাফ ওয়েভে দুইটা ডট থাকতে হবে। কিভাবে দুইটা ডট? আমার একটা দুইটা ডট এখানে ছিল, তাহলে এই হাফ ওয়েভে অর্থাৎ একটা ডট পরে আমি যদি শুরু করি, তাহলে দেখেন এই যে এখান থেকে আমি শুরু করতে পারবো। অর্থাৎ এখান থেকে যদি আপনি চিন্তা করে দেখেন, প্রত্যেকটা যদি ভালো করে খেয়াল করে দেখেন, আমার 120 ডিগ্রি পরপর আগাতে হবে, ঠিক এইভাবে। অর্থাৎ একটা ডট 60 ডিগ্রি, আরেকটা ডট 60 ডিগ্রি, অর্থাৎ 60 60 120 ডিগ্রি পরপর আমাকে আঁকাতে হবে। অর্থাৎ প্রথম ওয়েভের 120 ডিগ্রি এটা। তাহলে এটা যদি হয়, তাহলে এখান থেকে আমি এত দূর আঁকালাম। তাহলে এটা আবার নিচের দিকেও সেমভাবে থাকবে। তাহলে এই একটা বিন্দু, এই দুইটা বিন্দু মাঝে থাকবে, তাহলে এখানে আমি ঠেকিয়ে দেবো। তাহলে আমি এইভাবে আঁকিয়ে দিলাম। এটা হয়ে গেল। এখন আমি 3 নাম্বারটা আঁকাবো আর কি। 3 নাম্বারটা যদি আঁকাই, এখন রেড হলো, ইয়েলো হলো, এবার ব্লু। আচ্ছা, ব্লুর ক্ষেত্রে আমি কী করবো দেখেন, এই যে এইভাবে আঁকিয়ে দিলাম। এভাবে যদি আঁকাই আর এভাবে যদি আরেকটু টেনে দিই, সেক্ষেত্রে দেখেন, খেয়াল করে দেখেন, এখানে আরেকটা ডট দেওয়া যাবে। আচ্ছা, এই যে আমার 3 ফেজ আঁকানো মোটামুটি কমপ্লিট। এখন আমাকে যেটা করতে হবে, পিছনের দিকে পূরণ করে দিতে হবে। এটা হচ্ছে 3 ফেজ আঁকানোর নিয়ম আর কি। তাহলে আমাকে কি করতে হবে দেখেন, এই যে নীলটা আছে, নীলটাকে পূরণ করে দিই। নীলটা সরাসরি এত দূর চলে আসলো, দিয়ে এই বরাবর যেতে থাকবে। আর এটা হচ্ছে ঠিক এইভাবে মোটামুটি আঁকানো কমপ্লিট। আমি আর বেশি ডিপে যাচ্ছি না, মোটামুটি আমার 3 ফেজ আঁকানো কমপ্লিট। এখন আমি নোট করব, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে ইয়েলো বা ওয়াই ফেজ, এটা আর ফেজ, আর এটা আমার বি ফেজ। 3টা ফেজ যদি কমপ্লিট হয়, সেক্ষেত্রে আমি এখন ব্যাখ্যা করতে পারি। দেখেন, আমরা কি জানি, কারেন্ট ফেজ থেকে নিউট্রালের দিকে যায় বা নিউট্রাল থেকে ফেজের দিকে আসে, এরকম চলতে থাকে। কারেন্ট হারিয়ে যাওয়ার মতো কিছু না। যদি কোথাও থেকে বের হয়, সেটা কোথাও না কোথাও ব্যাক করবে। যদি ফেজ থেকে, মানে আর থেকে যদি কারেন্ট বের হয়, তাহলে ওয়াই বা বিতে ব্যাক করবে। আবার ওয়াই থেকে যদি কারেন্ট বের হয়, তাহলে আর এ বা বিতে ব্যাক করবে। আবার বি থেকে যদি কারেন্ট বের হয়, ওয়াই এ বা আর এ ব্যাক করবে। অর্থাৎ আপনি যাই করেন না কেন, কোথাও না কোথাও ব্যাক করবে। আপনি ধরেন, আচ্ছা আমি এইভাবে বোঝাই, আমার ধরেন 3 ফেজ মোটর, তাই কি না? আমার ধরেন 3 ফেজ মোটর স্টার কানেকশানে লাগানো আছে। একটা দিলাম রেড, একটা ইয়েলো, একটা ব্লু, এভাবে আমি ধরে নিচ্ছি আর কি। কারেন্ট যদি আমি এ বরাবর পাঠাই, তাহলে ওয়াইয়ে এবং বিতে কারেন্ট যাবে ভাগ হয়ে। আবার ওয়াই যদি কারেন্ট পাঠাই, তাহলে আর এ বা বিতে যাবে আর কি। এরকম করে কারেন্ট বিভিন্ন জায়গাতে চলে যেতে থাকে। এটা কিভাবে আমরা বুঝবো? এই ওয়েভটার মাধ্যমে। এটা দেখেন, এটা হচ্ছে ওয়েভ, এটা ওয়েভ, এটা ওয়েভ। দেখেন, আর যখন সর্বোচ্চ ফেজ, এই সর্বোচ্চ পজিশনে যদি আমি একটা রেখা টানি লম্বা বরাবর, তাহলে একটু খেয়াল করে দেখেন যে আর যখন সর্বোচ্চ ফেজ আমি যদি ভাবে টানি, তাহলে এখানে এই রেখা বরাবর আমি ওয়াইও পাচ্ছি, আবার বিও পাচ্ছি। তাহলে কি হচ্ছে দেখেন, ওয়াইও কারেন্টটা যাচ্ছে, যেহেতু নেগেটিভ, নিচে যেগুলো আছে সেগুলো নেগেটিভ, আর উপরে যেগুলো আছে সেগুলো পজিটিভ। আর যখন সর্বোচ্চ পজিটিভ, তখন ওয়াই এবং বি নেগেটিভ। তার মানে কি, কারেন্ট ওয়াইও যাবে, বিতেও যাবে। আবার যদি মনে করেন আমি ওয়াইয়ের ক্ষেত্রে ভাগ করব, ধরেন ওয়াই যখন সর্বোচ্চ পজিটিভ, তো ওয়াই যখন সর্বোচ্চ পজিটিভ, তখন কারেন্ট এই যে রেডে এবং
ব্লুতে যাবে, অর্থাৎ এখানে যে রেখা দুটা রেখা আমরা পাবো, নিচের দিকে যে দুটা পাবো সেখানে ব্যাক করছে, সোজা কথা। কতখানি ব্যাক করছে, কত জোরে ব্যাক করছে, সেটা যদি আপনি অ্যাকুরেটভাবে ওয়েভ না আঁকান তাহলে এটা বোঝানো সম্ভব না। খালি এটা বুঝে রাখেন শুধুমাত্র যে যদি বি সর্বোচ্চ পজিটিভ হয়, এই যে বি যদি সর্বোচ্চ পজিটিভ হয় এই বিন্দুতে যদি আমি আঁকাই, তাহলে এই যে সবুজ এবং লালে ব্যাক করছে, অর্থাৎ এইভাবে অনবরত চলতে থাকবে। অর্থাৎ যেটা সর্বোচ্চ ফেজ হবে তার অপোজিট দুটা ফেজে কারেন্টটা ব্যাক করবে, এটা হচ্ছে সোজা বাংলা কথা। এটা আপনি ওয়েভ আঁকাতে পারেন বা না পারেন, এটা আপনাকে মেনে নিতে হবে, যেটা সর্বোচ্চ ফেজ তার অপোজিট দুটা ফেজেই কারেন্টটা ব্যাক করবে। হিসাব মিলিয়ে দেখলাম ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওটা থিওরিটিক্যাল ছিল, সেজন্য আপনার থিওরিটিক্যাল ভিডিও লম্বা হলে আপনারা খুব একটা পছন্দ করেন না। যদি প্র্যাকটিক্যাল হতো তাহলে আগ্রহ সহকারে অনেকেই দেখতেন। তবে চেষ্টা করবেন ভিডিওগুলো না কেটে সম্পূর্ণ দেখার। আজকের ভিডিওটা এতটুকুই। সামনের ভিডিওতে আমরা ফরওয়ার্ড এবং রিভার্স ইন স্টার কানেকশানে জানার চেষ্টা করব। অর্থাৎ আমি চিন্তা করে দেখলাম যে না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এত লম্বা ভিডিও একটা না দেখতে গেলে আপনাদের মাথার মধ্যে খুব একটা ঢুকবে না বা আপনারা ক্লিয়ারভাবে ধারণা পাবেন না। সেই জন্য আমি কয়েকটা টপিক অনুসারে ভাগ করে দিচ্ছি, অর্থাৎ আমার এই দুইটা টপিক কমপ্লিট। সামনের ভিডিওতে আমরা ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স ইন স্টার কানেকশান, অর্থাৎ স্টার কানেকশানে কীভাবে একটা মোটর ফরওয়ার্ড এবং রিভার্সে ঘুরে সেটা আমরা জানবো। তার পরবর্তী ভিডিওতে আমরা ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স ইন ডেল্টা কানেকশন, অর্থাৎ ডেল্টা কানেকশানে কীভাবে ফরওয়ার্ড এবং রিভার্স ঘুরে সেটা আমরা জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। এতক্ষণ আমাকে দেখছিলেন, আমি নওয়াজ শরীফ। আমি চেষ্টা করব আপনাদেরকে সামনে আরও খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন। ধন্যবাদ।